When the voices of children তনয়ার যদিন এটা হচ্ছে ওয়ার্ম আপ ফাইস, বুঝছিস? এর আগে অন্তত 50টা ভিডিও বানাইছি। যাই হোক, পাঠক উসখুস করবেন না, শান্ত হয়ে বসুন। কিসের এত তাড়া আপনার? আপনার তাড়া না থাকলেও আমার বহুত তাড়া, কারণ আমি জানি যে আমার এই ভিডিও এডিট করবে এডিটোরিয়াল প্যানেল তিয়ান অফিসিয়ালের। এই পেজটা রান করে হচ্ছে আমার বন্ধুরা। এরা আমাকে এইটুকু স্পেস দিছে আনঅফিসিয়ালে কথা বলার জন্য। সো হিয়ার আই অ্যাম, তুবা, এবং আই হ্যাভ নাথিং টু টেল ইউ। জাস্ট আমি আগামীতে যা যা বলবো উইদাউট এনি রিজন, উদাই পটর পটর, যেমন পটর পটর আমি করব আপনার সাথে আমার দেখা হইলে। ধরেন আপনার সাথে যদি আমার দেখা হয় ক্যাম্পাসে, রেলওয়ে স্টেশনে, কিংবা মিশরে, ফ্রান্সে, ভিয়েতনামে, এবং আমরা যদি একটা চায়ের দোকানে যাই, চায়ের আড্ডাতে আমাদের যেই পরিচয়টা ঘটবে, এবং বাই এনি চান্স যদি আমাদের ইন্টারেস্ট মিলে যায়, তাহলে আমাদের মধ্যে যেই কথোপকথন হবে সেখানে হয়তো আমি আপনাকে বলবো আমার নানুর পুঁথিপাঠের কথা, কিংবা আমার নানুর দারুণ স্মৃতিশক্তির কথা, বা আপনি বলবেন আপনার মুগ্ধতার কথা, বিষাদের কথা। তো এই যে চায়ের আড্ডাতে 10 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে কথা বলতে বলতে যেই কথাগুলো বলে দেওয়া যায়, সেই কথার যদি আমরা খোঁজ করি সাহিত্যে, তাহলে আমরা আমার ভাইটা ওইখানে চিল্লাইতেছে, নতুন জন্ম হয়েছে, 4 পা গজাইছে, খালি সক্রেটিস বলতেছিল না যে হচ্ছে কুত্তা নতুন দাঁত, সক্রেটিস না, এটা প্লেটো বলছে, নতুন দাঁত হওয়ার পর এটা ওইটা কামড়ে কামড়ে দেখে। তো এখন চিল্লাইয়া প্র্যাকটিস করতেছে। যাই হোক, তো আমার আপনার মধ্যে যেই ধরনের কথা হবে সেটা যদি আমরা সাহিত্যে খোঁজ করতে চাই, তাহলে আমরা সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্রের দিকে তাকাইতে পারি, আবার জসীমউদ্দিনের জীবন কথার দিকে তাকাইতে পারি। জসীমউদ্দিনের জীবন কথা যদিও হচ্ছে একটা আত্মজীবন হিসেবে পরিগণিত হয়, তো ধরেন আপনি যদি সৈয়দ মুস্তফা আলী পড়েন, মানে পঞ্চতন্ত্র পড়েন, তাহলে আপনি কি দেখবেন? আপনি দেখবেন সৈয়দ মুস্তফা আলী বলতেছেন ক্যাফে দ্য নীলের কথা, ওনার ওখানের আড্ডার কথা, কিংবা বলতেছেন হচ্ছে মিশরের সিগারেটের কথা, যেখানে এক বিন্দু হচ্ছে ইউক্যালিপটাস তেল দিলে একটা সুগন্ধি ছড়ায়, সেই সিগারেট ওরা খায়। এবং এই যে নানান ধরনের কথা বলে ফেলা যায় চায়ের আড্ডায়, সেই কথাবার্তা আপনি পঞ্চতন্ত্রে পাবেন, জীবন কথাতেও আপনি পাবেন। তো আজকে আমি বাই দ্য ওয়ে আরেকটা জিনিস মনে করাই দিই। ধরেন ওখানে ছোট গল্প নিয়ে হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর একটা টেক্সট আছে, আমি শিরোনামটা ভুলে গেছি, কিন্তু ওখানে উনি বলতেছিলেন যে মোপাসা থেকে, তারপর তুর্গেনেভ থেকে, রবীন্দ্রনাথে কিভাবে ছোট গল্পের বিবর্তন হইতে হইতে রবীন্দ্রনাথে এসে একটা মিস্টেক ব্যাপার স্যাপার ধারণ করলো ছোট গল্প। ওইটাতে আপনি আউটলাইন পাবেন, কিন্তু কিভাবে এটা ধারণ করলো সেটা খুব একটা পাওয়া যায় না। তো আজকে আমার বলার বিষয় হচ্ছে জীবন কথা থেকে সেকালের যাত্রা নামে একটা ছোট টেক্সট, 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হবে। তো সেখানে কি হচ্ছে, জসীমউদ্দিন এবং তার চাচাতো ভাই নেহাজউদ্দিন বছর ধরে অপেক্ষা করে থাকে কখন যাত্রাপালার আয়োজন হবে। এবং তখনকার সময় যেহেতু এত ভিজুয়াল আর্টফর্ম ছিল না, যাত্রাপালা ছিল বিরাট একটা মাধ্যম। তো এই যাত্রাপালার আয়োজন কারা করতেন?
এটার আয়োজন করতেন হচ্ছে জমিদাররা। ধরেন পূজার সময় তারা এই যাত্রাপালার আয়োজন করতেন। তখন জসীমউদ্দিন আর তার ছোট ভাই ওই যাত্রাপালায় গেলেন। ধরেন আমরাও গেলাম, আমরা সামনের দিকে বসতে চাইলাম, সিট পাইলাম। প্রথম হাফ যাত্রাপালা খুব দারুণভাবে এনজয় করলাম। এবার ইন্টারভেল আসবে। ইন্টারভেলে কি হবে? ইন্টারভেলে হচ্ছে বলিদান হবে। এখন আমার আর আপনার ধর্ম যেহেতু ইসলাম, সেহেতু আমাদের নিয়ম অনুযায়ী এখানে না থাকা শ্রেয়। তো চৌধুরী সাহেব বললেন আমাদেরকে বের হয়ে যেতে, কিন্তু যেহেতু আমরা সেকেন্ড হাফে জায়গা খুব একটা পাবো না বা সামনের সারিতে জায়গা পাবো না, কিন্তু আমাদের যাত্রাপালায় সবচেয়ে সুন্দর গানটা এখনো বাদ রয়ে গেছে, মানে এখনো হয় না, এটা সেকেন্ড হাফে হবে। তো সেহেতু আমরা বাড়ির বাইরে গেলাম না, ওই এক কোনায় গিয়ে দাঁড়ায় থাকলাম। তারপর কি হইল, চৌধুরী সাহেব এত বড় একটা রূপার লাঠি নিয়ে আসলেন এবং আমাদেরকে ঠ্যাঙাইতে ধরলেন। না, আমরা ছোট বাচ্চা হওয়ায় আমরা দৌড়ে দৌড়ে চলে গেলাম। কিন্তু আমার বাপ দাদা যারা আছেন তারা তো বুড়া মানুষ, তারা পায়ে আঘাত পাইলেন এবং এই ঘটনা পুরো এলাকায় বেশ জনরবের সৃষ্টি করলো। তখন ফরাজি আন্দোলন বেশ প্রকট। এখন মুসলমান প্রধানেরা বললেন যে হচ্ছে দুর্গাপূজা বয়কট করতে। কিভাবে বয়কট করা হবে? দুর্গাপূজার সময় যেই মেলাগুলো হয় সেই মেলাগুলোতে কেউ হচ্ছে দোকানপাট দিবে না এবং নৌকাবাইচে অংশগ্রহণ করবে না। তো এই বয়কটের ডাক শুনে আমাদের খুব একটা প্যারা হইল না, আমরা এটা খুব দারুণভাবে পালন করতে পারলাম। কিন্তু প্যারাটা কখন হইল? ওই সন্ধ্যায় যখন আবার যাত্রাপালা আয়োজন হচ্ছে, তখন আমরা আমাদের এই হৃদয়ের যে গান শোনার আকুতি সেইটা আর ধরে রাখতে পারলাম না, আমরা আবার যাত্রাপালায় গিয়ে হাজির হইলাম। তো এই বয়কটের আয়োজনটা আসলে খুব একটা সফল হয়নি। তো এই পর্যায়ে এসে জসীমউদ্দিন বলতেছেন প্রাণের সাথে গানের যে সম্পর্ক, এই অবিচ্ছেদ্য সম্পর্কের ছেদ তো ঘটানো যায় না। তাহলে ওই মুসলমান প্রধানেরা যদি ওই দিন একটা যাত্রাপালার আয়োজন করতেন কিংবা একটা গানের আসর বসাইতেন, তাহলে হয়তো এই বয়কটের ডাক মানে হচ্ছে সফল হইতো। আমি কি দারুণভাবে কথা বলে যাচ্ছি ক্যামেরার দিকে না তাকায়। আল্লাহ, আমি যদি একবার ভাবি আমার এই ক্যামেরার দিকে তাকাইতে হবে, তাইলে কি প্যারাডাই না হবে কথা বলতে। এবং আমি জানি দি আনঅফিসিয়ালের আগের ভিডিওগুলো সবগুলো খুবই নাইস ভিডিও, এবং আমি এই জন্য অন্তত 50টা ভিডিও হচ্ছে রেকর্ড করছি এবং আমার খুব ক্লান্ত লাগতেছে এখন। এবং আমি প্রতিটাতে হচ্ছে ওই যে থেমে থেমে কথা বলি, একটু পজ নেই, তো ওইটা আমি করতে পারি নাই, খুবই প্যারা হয়েছে। এখন আমি নিজের মতো কথা কইতেছি। হ্যাঁ, সো তো যদি না আরেকটা কিছু সৃষ্টি করা যায়, তাহলে এই বয়কটের ডাক খুব একটা সফল হয় না। এবং জসীমউদ্দিন এখানে এসে বলতেছেন যে আমাদের সমাজকে এটা বুঝবে কিনা বা এইভাবে চিন্তা করার মানে মানুষ এখনো সৃষ্টি হয়েছে কিনা। তো এই ক্ষেত্রটা এসে জসীমউদ্দিনের ওই কথা এখন আর প্রাসঙ্গিক না, এখন মেলা কিছু হচ্ছে আর নাথিং। এগুলা নিয়ে আরেকবার ওই ভিজুয়াল টিজুয়াল নিয়ে এগুলা নিয়ে আরো আলাপ হইতে পারে। তো মানে আমরা আরো আলাপ করবো সামনে। তো কি হইলো শেষে? পরিশেষে কিছুই হয়নি। আমি আর আপনি কি করলাম, যাত্রাপালা থেকে বেরোইলাম। আমাদের দেখা দেখি জসীমউদ্দিন আর নেহাজউদ্দিনও বেরোইলেন। বের হয়ে খ্যাক খ্যাক করে হাসলেন, আমরাও হাসলাম। তারপর মনের আনন্দে গান গাইতে লাগলাম। আর যেই যাত্রাপালায় যে সংলাপগুলো হয়েছে সেগুলো আমরা অনুকরণ করতে লাগলাম। এই হচ্ছে কাহিনী। এখন আমি ও মাই গড, ইউ আর সুপার তুবা, তুমি 9 মিনিট 9.5 মিনিট কথা বলে ফেলছো। এটা কেন তুমি চেষ্টা করতেছিলে তুমি ক্যামেরার দিকে তাকায় কথা বলতে? উদয়, আমি এখন আপনাদের একটা কবিতা পড়ে শোনাবো। কবিতা পড়ে শোনাবো না, আমি কবিতা উচ্চারণ করবো। আমি আপনাদের একটা ঘটনা বলি। একজন কবি আছে না, ভাস্কর চক্রবর্তী,
সেই ভাস্কর চক্রবর্তীর সেরা কবিতা হচ্ছে, শ্রেষ্ঠ কবিতার একটা বই আছে, ওইটা আমাকে আমার বন্ধু হচ্ছে গিফট আইছে। এবং ওই যে ভাস্করের শীতকাল কবে আসবে সুপর্ণা, এই কবিতা ছাড়া আমি আর কোনো কবিতাই পড়তে পারিনি। ভাস্কর তো হচ্ছে মানসিকভাবে বেশ অসুস্থ ছিল, এবং এই যে স্বগতোক্তি, তার এই যে জীবন, সে শুধু একবার টেবিলে বসে আর একবার গিয়ে বিছানায় শোয়, এই জীবন তো নিত্য জীবন আমার কাছে বা অনেকের কাছে। তো এই জিনিস দেখতে আর বেশি একটা মজা লাগে না। তো এই করে করে আমি কখনোই এই স্যাড স্যাড কবিদের কবিতা কখনোই পড়তে পারি নাই। তখন একদিন আমি কি করলাম, আমি বসলাম দুপুরবেলা, বসে মাথায় রাখলাম শহীদ ইকবালের কথা। শহীদ ইকবাল হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যিনি হচ্ছে চিহ্ন নামক একটা পত্রিকা চালায়। তো শহীদ ইকবাল, শোনা কথা, শহীদ ইকবাল একটা আড্ডা চালায়, রবিবারের আড্ডা। সেখানে তিনি তার ছাত্রদের বলেন কথা বলতে। তারা যখন কথা বলতে শুরু করেন, একটা একটা ক্রিটিসিজম দাঁড় করায়, তখন শহীদ ইকবাল একটা ধমক দেয়। ধমক দিয়ে বলে, লিখতে পারবি ওর মতো একটা, লিখে দেখা। তারপর 1 মিনিট পজ নেয়, তারপর সে বলে, এবার বল। তো আমার ধারণা শহীদ ইকবাল ওই 1 মিনিটে প্রথমে হচ্ছে ওই ভক্তিটা ছাত্রের মধ্যে নিয়ে আসেন, তারপর ওই সহানুভূতির থলি নিয়ে তারপর বসতে বলেন, তারপর ক্রিটিসিজমটা দাঁড় করাইতে বলেন। তো আমি ওই কথা মাথায় রেখে একদিন বসলাম, বসে ভাবলাম ভাস্করকে পড়ি, এবং কবিতা উচ্চারণ না করে পড়া যায় না, এবং আবৃত্তি করার দরকার নেই, কিন্তু উচ্চারণ করে পড়লে একটু ভাসা যায় হাওয়ার মধ্যে। তো আমি টানা 2.5 ঘন্টা ওই কবিতার বইটা পড়লাম। তারপর আমি দেখলাম যে সহানুভূতিশীল হইলে আমি আসলে ভাস্করকে পড়তে পারতেছি। এখন উইলিয়াম ব্লেকের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে না, কিন্তু উচ্চারণ করে পড়াটা মজার। তো আমি আপনাদেরকে পড়ে শোনাই, তার আগে আমি একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে সাপের খোলস, এবং এটা যখন আমি হাতে নিতেছি আমার মনে হচ্ছে যে সাপের রক্ত আমার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, এবং এত নির্ভয়ে আজকে প্রথম আমি এটা হাতে নিতে পারলাম। উইলিয়াম ব্লেকের কবিতা পড়ার কারণ হচ্ছে, উইলিয়াম ব্লেকের এই যে সং অফ ইনোসেন্স অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্সের এত দারুণ দারুণ ইলাস্ট্রেশন করা আছে ওনার, সেই ইলাস্ট্রেটেড বুক আমার কেনার তো ক্ষমতা নাই, তাই না? এখন এটা পড়লে হবে কি, আমার ওই যে এডিটোরিয়াল প্যানেল আছে, ওরা হচ্ছে ওইখান থেকে বই এনে এই পাশে হচ্ছে দেখাইতে পারবে, এত সুন্দর এত ভাইব্রেন্ট একটা কালার লাগবে। তো এইটার জন্য আমি এটা পড়তেছি, নাথিং এলস। When the voices of children are heard on the green, and laughing is heard on the hill, my heart is at rest within my breast, and everything else is still. Then come home, my children, the sun is gone down, the dews of night arise. Come, come, leave of play, and let us away till the morning appears in the skies. No, 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 Papa, no. আমি এখন বাসায় যাব না। No, no, let us play, for it is yet day, and we cannot go to sleep. Besides, in the sky, the little birds fly, and the hills are all covered with sheep. Well, well, go play till the light fades away, then go home to bed. The little ones slept, shouted, and laughed, and all the hills echoed. সবচেয়ে ছোট বাচ্চাটা যখন লাফালাফি করলো, নাচানাচি করলো, খিক খিক করে হেসে উঠলো, তখন ওর ওই শব্দ হচ্ছে পাহাড়ে প্রতিধ্বনিত হইতে লাগলো। এরকম একটা ইমেজ হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালাও মতো আছে। এবং দাঁড়ান, আই থিঙ্ক অতটাও প্যারা হবে না যতটা প্যারা আমি ভাবতেছি। ওকে, টাটা, যান, আজকের মতো আমাদের আলাপ শেষ হইলো।